মুখ্যমন্ত্রী একবারে মা কালীর দিকে তাকালে মা কালী রাত্রিবেলা জিজ্ঞাসা করছেন 40,000 চাকরির কি হলো। তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এরা 40,000 চাকরি চুরি করেছে। যে মাঠ ভর্তি লোক চোর 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 বলে চিৎকার করছে। তৃণমূল হারবে, তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। পশ্চিমবঙ্গের যদি কেউ মনে করে দেখেন লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে কিছু মহিলাকে কিছু পাইয়ে দিয়ে তাদের রাজনৈতিক সত্তাকে, তাদের রাজনৈতিক বোধকে বাজেয়াপ্ত করে ফেলেছেন, ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাও আপনার টাকা। তৃণমূল সরকার চলে যাবে, তৃণমূল নেই, কোনো বোমার প্রয়োজন নেই, কোনো গুলির প্রয়োজন নেই, কোনো লাঠির প্রয়োজন নেই, কোনো রক্তক্ষয়ী সংগ্রামের প্রয়োজন নেই। শুধু তৃণমূলকে না বলে দিতে হবে না। সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস দল থেকে বিতাড়িত করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে পশ্চিমবঙ্গের কোন কংগ্রেসীরা ভোট দেননি। নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি নিজের জীবদ্দশায় বলে গেলেন, আমি কারোর প্রতিধ্বনি নই, আমি কারোর প্রতিচ্ছবি নই, আমি কারোর প্রোটোটাইপ নই, আই এম মাইসেলফ, আমি। আমাকে যদি কেউ অনুপ্রাণিত করে থাকে তার ঋষি অরবিন্দের পত্রাবলী, স্বামী বিবেকানন্দের বিপ্লবী চেতনা, যে पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। ভারতবর্ষের মাটি দেবী দুর্গার মাটি, ভারতবর্ষের মাটি মা কালীর মাটি, মা সরস্বতীর মাটি, মা লক্ষ্মীর মাটি। এই মাটিতে তো শিবের পুজো হয়েছে। যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা থাকতে এসেছি, আমরা চলে যেতে আসেনি। এই অঞ্চলের মানুষ আমাদের কাছে অপরিচিত নন, আর মানুষের কাছেও বিজেপি কোনো অপরিচিত নাম নয়, পদ্মফুল কোনো অপরিচিত প্রতীকচিহ্ন নয়। আমরা সীমিত শক্তি নিয়ে এই কুপার্সের মাটিতে দাঁড়িয়ে 80-র দশক থেকে অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখেছিলাম। আমরা মেরুকৃত পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা থাকতে এসেছি, আমরা চলে যেতে আসেনি। যে পারে কোনো গান্ধীবাদ চলেনি, কোনো মার্ক্সবাদ চলেনি, কোনো একাত্ম মানববাদ চলেনি, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, এই বলে কোনো পদযাত্রা চলেনি। ওপার বাংলায় দাঁড়িয়ে আমরা শান্তির দূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি। কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি, কোথায় ছিল প্রশান্ত সুরের বাড়ি, প্রমোদ দাশগুপ্তের বাড়ি, কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি, কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি, কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি, কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি। আজকে ওপার বাংলায় আমরা কেউ জায়গা পাইনি, আমরা সবাই এপার বাংলায় চলে এসেছি। কোথায় ছিল বিনয় বাদল দীনেশের বাড়ি? কলকাতায় বিবিডি বা স্কোয়ার তৈরি করেছেন, কিন্তু বিনয় বাদল দীনেশের পরিবারের মানুষজন পূর্ব পাকিস্তানে কিভাবে ছিলেন এবং আজকে কিভাবে আছেন সে কথা কোনোদিন ভেবে দেখেছেন? হাওড়ার বাউরিয়া জুট মিলের একজন সুইপার হিসেবে বিশ্বাসঘাতকতার কারণে তিনি ধরা পড়ে যান। মৃত্যুর আগে তার চোখ ছিল না, তার হাত পায়ের কোনো আঙুলের নখ ছিল না, কার্যত একটি মৃতদেহকে ব্রিটিশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। যিনি ফাঁসুড়ে ছিলেন সেদিন কলকাতায় বেরিয়ে এসে রাস্তায় নামবার পর তিনি বুঝতে পেরেছিলেন কাকে ফাঁসি দিয়েছে। এই সূর্য সেনের আত্মত্যাগ কার জন্য? স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য? আজকে নতুন করে এই কুপার্স ক্যাম্পের মানুষকে, আজকে নতুন করে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের তাদের বর্তমান প্রজন্মকে জানানোর সময় এসেছে। মনে করে দেখুন 1937 সাল সারা ভারতবর্ষ উত্তাল হয়ে আছে বন্দে মাতরম নিয়ে। 1906 সালের আপনাদেরই বরিশাল জেলায় সরলা দেবী চৌধুরানী বন্দে মাতরম গান গাইছেন। দুটো স্ট্রেঞ্জার গিয়ে বন্ধ হয়ে যাবার পর উত্তাল হয়ে উঠল জনতা, পুরো বন্দে মাতরম চাই। ব্রিটিশ তখন বন্দে মাতরমের বিরুদ্ধে খড়গ অস্ত্র। সেই বন্দে মাতরম ধরিয়ে দেবার অপরাধে চিত্তরঞ্জন মন্ডল বলে একটি বাচ্চা ছেলেকে পুলিশ লাঠি মারতে শুরু করলো। যতবার লাঠি পড়ছে ততবার সে বলছে বন্দে মাতরম।
আজকে সেই বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করে দেওয়া হলো 1937 সালে। আজকে যারা আমার 100 পালন করছে, যে কংগ্রেসের জাতীয় কর্মসমিতিতে আমি একমাত্র বাঙালি, আমার জানা নেই বন্দে মাতরমের জন্য কি হতে পারে। আপনি অনুগ্রহ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলুন একটু গান্ধীজির সঙ্গে কথা বলতে। আমি নিশ্চিত নয়, আমি উদ্বিগ্ন। একবার বলুন গান্ধীজি নেহরুজির সঙ্গে কথা বলতে। তারাও 26 তারিখে 25 তারিখে কলকাতায় চলে আসবেন। মোহাম্মদ আলী জিন্না সে ঘোষণা করে দিল বন্দে মাতরম কোন সবাই গাওয়া হলে সেখানে মুসলিম লীগের কেউ অংশগ্রহণ করবে না। সিদ্ধান্ত নেবার কথা 26শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর হিন্দু মহাসভা রাস্তায় নামলো। কলকাতায় অবস্থান, ইন্দোর, আজকের সেদিনের এলাহাবাদ, আজকের প্রয়াগরাজ, লখনৌ, বারাণসী, মুম্বাই, সর্বত্র বিক্ষোভ। ভারতবর্ষের মাটি দেবী দুর্গার মাটি, ভারতবর্ষের মাটি মা কালীর মাটি, মা সরস্বতীর মাটি, মা লক্ষ্মীর মাটি। এই মাটিতে তো শিবের পুজো হয়েছে। সেদিন যদি বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না হতো, সেদিন কলকাতায় দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, ঢাকায় দাঁড়িয়ে, বরিশালে দাঁড়িয়ে, ময়মনসিংহে দাঁড়িয়ে, ফরিদপুরে দাঁড়িয়ে, যশোরে দাঁড়িয়ে, খুলনায় দাঁড়িয়ে মুসলিম লীগ আওয়াজ তুলতে পারতো না যে পহলে পাকিস্তান দেনা পড়েগা তব ভি ভারত স্বাধীন হোগা। পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন। উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এক জায়গায় বসবাস করতে পারে না। তাই যার নামে কোনো রাষ্ট্র কোনোদিন ছিল না, কোনো জাতি কোনোদিন ছিল না, তৈরি হবে পাকিস্তান। নেমে এলো দেশের মানুষের সামনে একটা অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আমরা আত্মসমর্পণ করলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। আমরা আত্মসমর্পণ করলাম সুরাবর্দির অহংকারের কাছে, তার ঔদ্ধত্যের কাছে, তার জটিল রাজনীতির কাছে। আমরা আত্মসমর্পণ করেছিলাম কারণ কি? কারণ ওল্ড মেন ওয়্যার ইন হ্যারি। কিছু মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন, তাদের খুব তাড়াতাড়ি ক্ষমতা দখলের প্রয়োজন ছিল, আর তারা কেউ জেলে যাবার জন্য প্রস্তুত ছিলেন না। একথা আমার নয়। 60-এর দশকে মোসলেকে সাক্ষাৎকার দিতে গিয়ে পণ্ডিত নেহেরু বলেছেন, পণ্ডিত নেহেরুর কথা তিনি তার বইতে তুলে ধরেছেন, যে আমাদের বয়স হয়ে যাচ্ছিল, কেউ জেলে যাওয়ার জন্য আর তৈরি ছিল না। দিনের পর দিন আমরা পাঞ্জাব থেকে মৃত্যুর খবর পাচ্ছিলাম, রক্ত স্নানের কথা পাচ্ছিলাম, অগ্নিসংযোগের কথা আসছিল। আমাদের সামনে একটা রাস্তা খোলা ছিল, দেশভাগ। আজকে তাই আমরা দেশভাগকে মেনে নিলাম। আজকে দেশভাগের মধ্যে দিয়ে 20 লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছিল। আমেরিকায় গৃহযুদ্ধে 4 বছরে 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল। আমাদের মধ্যে কোন নেতা যদি সেদিন দাঁড়িয়ে বলতেন যে আই ডু নট বিলিভ ইন 2 নেশন, আই বিলিভ ইন 1 নেশন, আজকে তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। নতুন করে আপনাদের জন্য সিএ আইন প্রবর্তনের প্রয়োজন হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি নিজের জীবদ্দশায় বলে গেলেন, আমি কারোর প্রতিধ্বনি নই, আমি কারোর প্রতিচ্ছবি নই, আমি কারোর প্রোটোটাইপ নই, আই এম মাইসেলফ, আমি। আমাকে যদি কেউ অনুপ্রাণিত করে থাকে, তার ঋষি অরবিন্দের পত্রাবলী, স্বামী বিবেকানন্দের বিপ্লবী চেতনা। সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস দল থেকে বিতাড়িত করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে পশ্চিমবঙ্গের কোন কংগ্রেসীরা ভোট দেননি। আজকে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিকে সামনে রেখে, রবীন্দ্রনাথের ছবিকে সামনে রেখে, স্বামী বিবেকানন্দকে নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি সাজার রাজনীতি করছেন, তাদের পূর্বপুরুষরা পশ্চিমবঙ্গের মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সমর্থন করেননি। পাঞ্জাবের ভোটে, মহারাষ্ট্রের ভোটে জিতেছিলেন নেতাজি সুভাষ। কমিটি পর্যন্ত তাকে গঠন করতে দেওয়া হয়নি, পদত্যাগ করেছিলেন তিনি। মহাত্মা গান্ধী মানুষের সামনে দাঁড়িয়ে বলে দিলেন, যারা ইচ্ছার বিরুদ্ধে আজকে পূর্ব পাকিস্তানে কিংবা পশ্চিম পাকিস্তানে থাকতে বাধ্য হচ্ছেন, যদি কোনোদিন তারা মনে করেন ওই দেশ তাদের বাসযোগ্য নয়, যদি কোনোদিন তারা মনে করেন যে তারা ভারতবর্ষে আসবেন, ভারত সরকারের দায়িত্ব হলো তাদের জীবন জীবিকাকে সুনিশ্চিত করা, তাদের নাগরিকত্বের ব্যবস্থা করা। তৃণমূল সরকার চলে যাবে, তৃণমূল নেই,
কোনো বোমার প্রয়োজন নেই, কোনো গুলির প্রয়োজন নেই, কোনো লাঠির প্রয়োজন নেই, কোনো রক্তক্ষয়ী সংগ্রামের প্রয়োজন নেই। শুধু তৃণমূলকে না বলে দিতে হবে না। তৃণমূল মানে না। আপনারা পঞ্চায়েতে এই অঞ্চলের মানুষ তৃণমূলকে না বলে দিয়েছিলেন না। তৃণমূল বিডিওদের দিয়ে ভোট লুট করিয়ে আমাদের পঞ্চায়েতের জেলা পরিষদের সদস্যর অধিকারকে কেড়ে নিয়েছে। তৃণমূল বিডিওর মধ্যে দিয়ে এক বিডিওকে কাজে লাগিয়ে একটার পর একটা বিজেপির পঞ্চায়েতকে দখল করেছে। পশ্চিমবঙ্গের যদি কেউ মনে করে থাকেন লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে কিছু মহিলাকে কিছু পাইয়ে দিয়ে তাদের রাজনৈতিক সত্তাকে, তাদের রাজনৈতিক বোধকে বাজেয়াপ্ত করে ফেলেছেন, কিনে ফেলেছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। যে টাকা আপনারা পাচ্ছেন সেই টাকা আপনার টাকা। আপনার প্রধানমন্ত্রী আবাসের যোজনার টাকা নরেন্দ্র মোদীর টাকা নয়, আপনার টাকা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা কোনো সরকারের টাকা নয়, ওই টাকাও আপনার টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আপনার টাকা। কোভিডের সময় থেকে যে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার, সেই টাকা আপনার টাকা। ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাও আপনার টাকা। আপনার যে সাইকেল চলছে, যে সাইকেলকে তো আবার অন্য গাড়িতে চাপিয়ে নিয়ে আসতে হয়, অসুস্থ সাইকেল। মা অপেক্ষা করছে মেয়ে গেছে সাইকেল আনতে, দীর্ঘক্ষণ মেয়ের দেরি থেকে বাবা মেয়ের খোঁজে চলে গেলেন স্কুলে, যে এত দেরি কেন সাইকেলে। মা অপেক্ষা করছে বাড়ির সামনে, কিছুক্ষণ পরে বাবাও ফিরলো, মেয়েও ফিরলো, সঙ্গে সাইকেল, কিন্তু আসছে ভ্যান রিক্সায় চেপে। সাইকেলকে দোকানে না দিয়ে মাটিতে নামানো যাবে না। এই সরকারের একগুঁয়েমির কারণে আজকে তাকান আপনাদের দিকে, একমাত্র স্বাস্থ্যকেন্দ্র এখানে ছিল, কবে ভেঙে দিয়েছে। কুপার্সের মানুষের পাশে, আশেপাশের বিভিন্ন বিধায়ক যারা আছে তাদের জন্য কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এরা 40,000 চাকরি চুরি করেছে। এরা 40,000 চাকরি, শিক্ষকের চাকরিকে বাজারে বিক্রি করে দিয়েছে। এরা গ্রুপ ডি চাকরি বিক্রি করেছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের যে গ্রুপ ডি স্টাফ আছে সেখানে পর্যন্ত দুর্নীতি করেছে। মুখ্যমন্ত্রী একবারে যে মা কালীর দিকে তাকালে মা কালী রাত্রিবেলা জিজ্ঞাসা করছেন 40,000 চাকরির কি হলো। জগন্নাথ দেব ছিলেন অনেক দূরে, উনি ছিলেন পুরীর সমুদ্র পারে। মুখ্যমন্ত্রী গিয়ে বললেন চিন্তার কোনো কারণ নেই, আমি তোমায় নিয়ে আসবো দীঘার সমুদ্র তীরে। ওখানে প্রবল আওয়াজ ঢেউয়ের, রাত্রিবেলা তোমার কষ্ট হচ্ছে, তুমি দীঘার সমুদ্রে চলো, এই সমুদ্র শান্ত। আর যদি কোনো বড় ঝড়ঝন্ডা আসে আমি তোমার মুখকে ঘুরিয়ে দিতে পারবো। আমি একবার খড়গপুরে বসে রাত্রিবেলায় জেগে থেকে ঝড়ের মুখ ঘুরিয়ে দিয়েছিলাম। জগন্নাথ দেবের কালচারাল সেন্টার 200 কোটি টাকা হিটকো খরচা করে, আপনাদের ট্যাক্সের টাকা খরচা করে তৈরি হয়ে গেল। মেসিকে নিয়ে দেখেছেন তো, মেসির পাশে এত টুসিরা ঘোরাফেরা করছিল যে মাঠ ভর্তি লোক চোর 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 বলে চিৎকার করছে। মেসিও বুঝতে পারেনি কি হবে। তিনি আপনাদের জনাদেশের সঙ্গে বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, এই দায় আমরা মুক্ত হতে পারি না। একজন মুসলমানও যদি মনে করেন আমাদের ভোট দেবেন না, যদি মনে করেন আপনাদের ভোটই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে যাবেন, আপনারা আপনাদের পদ বেছে রাখতে পারেন, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি এই পশ্চিমবঙ্গের মুসলমান ভাইয়েরা এর পরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। পশ্চিমবঙ্গের তৃণমূল হারবে, তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।